এই দেখো, সেই খেই হারিয়ে চোখের সামনে প্রবাস থেকে লেখার তোমার ওই চিঠিটা থেকে কত দূরে সরে এলাম। সেই চিঠিতে তুমি লিখেছ, প্রাণীর নতুন বৌঠান সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশী নাচে গিয়েছিলাম। কত মেয়ে পুরুষ নানা রকম সেজে গুজে সেখানে নাচতে গিয়েছিল। প্রকাণ্ড ঘর, গ্যাসের আলোয় আলোকোজ্জ্বল, চারিদিকে ব্যান্ড বাজছে, 600-700 সুন্দরী সুপুরুষ। ঘরে তিল ধারণের জায়গা নেই, চাঁদের হাট তো তাকেই বলে। এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষ হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচ আরম্ভ করেছে, যেন জোড়া জোড়া পাগলের মতো। এমনই ঘেঁষাঘেঁষি যে কে কার ঘাড়ে পড়ে ঠিক নেই। একটা ঘরে শ্যাম্পেনে কুরুক্ষেত্র পড়ে গিয়েছে, মদ্য মাংসের ছড়াছড়ি, সেখানে লোকারণ্য। এক একটা মেয়ের নাচের কোনো বিরাম নেই। 2-3 ঘন্টা ধরে ক্রমাগত তার পা চলছে। মন অধিকার করবার যত প্রকার গুলাগুলি আছে, বিবিরা তা অকাতরে নির্দয়ভাবে বর্ষণ করছেন। কিন্তু ভয় করো না নতুন বৌঠান, আমার মতো পাষাণ হৃদয় তার একটু আঁচড়ও পড়েনি। একজন দিশি মেয়ে সেজে গিয়েছিলেন, তাকে ভিড়ের মধ্যে আলাদা করে দেখতে পেলাম। একটা শাড়ি, একটা কাচুলি তার প্রধান সজ্জা, তার উপরে একটা চাদর পরেছিলেন, তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাকে ঢের ভালো দেখাচ্ছিল। এই ছদ্মবেশী নাচের পার্টিতে আমি সেজেছিলাম বাংলার জমিদার। জড়ি দেওয়া মখমলের কাপড়, জড়ি দেওয়া মখমলের পাগড়ি ইত্যাদি এই পর্যন্ত বেশ ছিল। কিন্তু জনকতক ব্যক্তি আমাকে জোর করে দাড়ি গোঁফ পরালেন, আর 2-1 মহিলা আমাকে বললেন দাড়ি গোঁফে বেশ মানিয়েছে, আমাকে ভারী ভালো দেখাচ্ছে। কিন্তু নতুন বৌঠান, যে সকল সুন্দরীদের সঙ্গে আমার আলাপ হয়েছে এখানে, তারা কেউই দাড়ি গোঁফধারী আমাকে চিনতে না পারায় আমি কাছে যেতেই তারা সরে পড়তে লাগলেন। শেষ পর্যন্ত দাড়ি গোঁফ উৎপাটন করে আমাকে নিজ রূপে প্রকাশিত হতেই হলো। ঠাকুরপো, তোমার এই চিঠি পেয়ে আমি মজা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বুকের মধ্যে হুহুও করেছিল। আমি স্পষ্ট যে দেখতে পাচ্ছিলাম ওই শাড়ি আর কাচুলি পরা বিদেশিনী সুন্দরীর সঙ্গে তুমি নাচছ। তোমার সঙ্গে নাচতে নাচতে খুলে গিয়েছে তার পোশাকের উপরে ঢাকনার মতো চাদরটি। তুমি আসে পাগলের মতো শুধুই নাচছ। তোমরা এত ঘেঁষাঘেঁষি যে দুজনকে কিছুতেই আলাদা করতে পারছি না আমি। একলা ঘরে এই চিঠি বুকে জড়িয়ে কত যে কেঁদেছি ঠাকুরপো। ছুটে চলে যেতে ইচ্ছে করেছে তোমার কাছে, চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছে ফিরে এসো ঠাকুরপো। বিলেত থেকে তুমি যেসব চিঠি লিখেছ আমাকে, তাদের অনেকটাই জুড়ে আছে তোমার মুক্ত নারী সঙ্গের আনন্দ। যেমন নারীর সঙ্গ তুমি এদেশে চাইলেও পাবে না, লিখেছ তাদেরই কথা। এই সুন্দরী বিদেশিনীদের ভিড়ে আমি কোথায় হারিয়ে গেছি ঠাকুরপো। এসব চিঠি পড়তে পড়তে খালি মনে হতো তোমার জীবন থেকে একেবারে মুছে গিয়েছি আমি। আমি সহ্য করতে পারতাম না, আর সেই জন্যেই বেশি করে চাইতাম তোমার সঙ্গ। ক্রমশই বুঝতে পারছিলাম তোমার কোনো বিকল্প আমার জীবনে নেই। মনে মনে ভাবতাম একবার ফিরে এসো, তোমাকে সব দিক থেকে জড়িয়ে জড়িয়ে আমি গ্রাস করে ফেলব। কোনো মুক্তির পথ থাকবে না তোমার। কেন ঠাকুরপো, কেন তুমি লিখেছিলে এরকম? তোমার আধুনিক মন আমাকে কষ্ট দিয়ে দিয়ে পাগল করে তোমার প্রেমে পতঙ্গের মতো আটকে ফেলতে চেয়েছিল। তুমি লিখেছিলে লন্ডন থেকে,
গত মঙ্গলবারে একজনের বাড়িতে একটি নাচের নিমন্ত্রণে গিয়েছিলাম। আমি পরেছিলাম নাচ পার্টির উপযুক্ত পোশাক, আর শার্টটি ছিল একেবারে নিষ্কলঙ্ক ধবধবে সাদা। তার উপরে প্রায় সমস্ত বুক খোলা এক বনাতের ওয়েস্টকোটের মধ্যে সাদা শার্টের সম্মুখ দিকটা বেরিয়ে, গলায় সাদা নেকটাই, হাতে ছিল একজোড়া সাদা দস্তানা। নতুন বৌঠান, দস্তানা বিলেতে শীতের জন্য নয়, যে মহিলাদের হাতে হাত দিয়ে নাচবো, আমার খালি হাত লেগে তাদের হাত যাতে ময়লা না হয় সেই জন্যেই দস্তানা। রাত 9:30টায় গিয়ে পৌঁছেছিলাম নাচ পার্টিতে। ঘরের মধ্যে রমণীদের রূপের আলো গ্যাসের আলোকে ম্রিয়মান করে দিয়েছে। নতুন বৌঠান, সেই নাচ ঘরে ঢুকে মনে হলো রূপের উৎসব পড়ে গিয়েছে। ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে ধাঁধা লেগে গেল। ঘরের একপাশে পিয়ানো, বেহালা, বাঁশি বাজছে। ঘরের চারিধারে কোচ চৌকি সাজানো। ইতস্তত দেয়ালের আয়নার উপর গ্যাসের আলো ও রূপের প্রতিবিম্ব পড়ে ঝকমক করছে। নতুন বৌঠান, একটা কথা তোমায় না বলে পারছি না, এ আমার স্বীকারোক্তি। নাচবার ঘরের মেঝেটি ছিল কাঠের, তার উপর কার্পেট পর্যন্ত পাতা নেই। সে কাঠের মেঝে এমন পালিশ করা যে পা পিছলে যায়। তবে তোমার এই দেওরটি ক্রমেই আবিষ্কার করেছে যে ঘর যত পিছল হয় ততই নাচবার উপযুক্ত হয়, কেননা একমাত্র পিছল ঘরেই আমার অপটু নাচের গতি সহজ হয়। পা কোনো বাধা মানে না, আপনি আপনি পিছলে যার কাছে যেতে চায় তার কাছেই চলে আসে। নতুন বৌঠান, সাহেব মেমেদের রোমান্টিক কল্পনার তারিফ না করে পারছি না। ঘরের চারিদিকে যে বারান্দাগুলি আছে তাই গাছপালা দিয়ে ঢেকে কোচ চৌকি রেখে বানানো হয়েছে প্রণয়ীদের জন্য মনোরম কুঞ্জ। এর বেশি আর বলছি না, বাকিটুকু তুমি কল্পনা করে নিতে পারো। নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়লে ওই মনোরম প্রেমকুঞ্জই বিশ্রামের উপযুক্ত জায়গা। বিশেষ করে বয়স যাদের অল্প, তাদের জন্যই এই প্রেমকুঞ্জের বিশেষ আয়োজন। এই প্রণয় কুঞ্জে আকস্মিক দেখা পেয়েছি তাকে দেখে একেবারে চমকে উঠেছি আমি। এই শত শ্বেতাঙ্গিনীদের মধ্যে একটি ভারতবর্ষীয়া শ্যামাঙ্গিনী রয়েছে। দেখেই তো আমার বুকটা একেবারে নিচে উঠল। তার সঙ্গে কোনো রকমে আলাপ করার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। কতদিন শ্যামলা মুখ দেখিনি। সত্যি বলছি বৌঠান, তোমার মুখটা, তোমার চোখ দুটো তাই এই শ্বেতাঙ্গিনীদের দেশে বারে বারে মনে পড়ে। তবে এই শ্যামাঙ্গিনীর মুখটি তোমার মতো নয়। এর মুখে আমাদের বাঙালি মেয়েদের ভালো মানুষই নম্রভাবে মাখানো। তোমার চোখে মুখে নতুন বৌঠান যে ধীময় দুষ্টুমির ভাবটি আছে তা নেই এই শ্যামাঙ্গিনীর মুখে। মেয়েটির চুল আমাদের দেশের মতো করেই বাঁধা, সাদা মুখ আর উগ্র অসংকোচ সৌন্দর্য দেখে দেখে আমার মনের ভিতরটা ভিতরে ভিতরে বিরক্ত হয়ে উঠছিল। এতদিনে তাই বুঝতে পারলাম। নতুন বৌঠান, বিকেল 4টে বাজতে চলল, তবু অন্ধকার হয়ে আসছে। আজ সারাদিন মেঘ, বৃষ্টি, বাদল, অন্ধকার আর শীত। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুষলধারে বৃষ্টির শব্দ, মেঘ, বজ্র, বিদ্যুৎ, ঝড়, তাতে একটা কেমন উল্লাসের ভাব আছে। এখানে তা নয়। এখানে টিপ টিপ করে সেই একঘেয়ে বৃষ্টি ক্রমাগতই অতি নিঃশব্দ পদসঞ্চারে চলছে তো চলছে। আমাদের দেশে স্তরে স্তরে মেঘ করে, এখানে আকাশ সমতল। মনে হয় না মেঘ করেছে, মনে হয় কোনো কারণে আকাশের রংটা ঘুলিয়ে গিয়েছে। সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের একটা অবসন্ন মুখশ্রী।
তারই মধ্যে আমার হঠাৎ মনে পড়ছে প্রণয়কুঞ্জে হঠাৎ দেখা সেই শ্যামাঙ্গিনীর মুখ। ঠাকুরপো, এই চিঠির শেষে তুমি পুনশ্চ দিয়ে লিখেছ, নতুন বৌঠান, ইটালি থেকে তোমাকে চিঠি লিখতে পারিনি। মনে পড়ে গেল ইটালির মেয়েদের বড় সুন্দর দেখতে, অনেকটা আমাদের দেশের মেয়ের ভাব আছে। সুন্দর রং, কালো কালো চুল, কালো ভুরু, ভালো চোখ আর মুখের গড়ন চমৎকার। আমাকে তোমার অন্য নারী সঙ্গের কথা জানিয়ে আঘাত করতে তোমার খুব ভালো লাগতো ঠাকুরপো। এই ছিল তোমার আধুনিকতার নিষ্ঠুরতা। আমি যত এইভাবে আঘাত পেয়েছি ততই হয়তো তোমাকে আরো তীব্রভাবে ভালোবেসেছি। তুমি যে বিহারীলাল নও, তোমার প্রেমে যে খোঁচা আছে, তির্যক আঘাত হানতে পারো তুমি। এসব যত জেনেছি ততই যেন আরো জানবার জন্য মন আমার তৃষ্ণার্ত হয়েছে। বিহারীলালকে আসন উপহার দেওয়ার পর তিনি লিখলেন, তোমার আসনখানি আদরে আদরে আনি, রেখেছি যতন করে, চিরদিন রাখিব। ঠাকুরপো, তোমার কাছ থেকে ছোট ছোট আঘাত পেতে পেতে বিহারীলালের গদগদ সমর্পণের ভাবটিকে আমার ক্রমে সেকেলে লেগেছিল। এ কথা অকপটে স্বীকার করছি। কিন্তু তুমি যখন সুদূর বিলেত থেকে বিদেশিনীদের রূপের কথা লিখতে, তখন আমার বুকের মধ্যে ঈর্ষার যন্ত্রণা অনুভব করেছি। কি যে ভয় করতো আমার, তুমি যদি আর আমার না থাকো, কি নিয়ে থাকবো আমি ঠাকুরপো? ঠাকুরপো, একলা থাকতে থাকতে আর নানা রকম গঞ্জনা শুনতে শুনতে একসময় ভাবতে শুরু করেছিলুম, এই রকমই মেয়ে মানুষের জীবন। তোমার নতুন দাদা মাঝে মধ্যে আমায় ঘোড়ায় চড়িয়ে গড়ের মাঠে নিয়ে যেতেন বটে, তবে সেটা ছিল তার বড় মানসিক খেয়াল। আমার মনের খবর, আমার গভীর কিছু চাহিদার খবর তিনি রাখতেন বলে মনে হয় না। তুমি যে বিলেত থেকে ফিরে এলে, অন্য সুর বাজলো ঠাকুরপো আমার জীবনে। কেন যে তুমি আমার জীবনে এইভাবে উজানের মতো এসেছিলে? তুমি ওইভাবে মহাসমারোহে আমার জীবনে না এলে তোমার চলে যাওয়াটা আমাকে এতখানি নিঃস্ব করে দিত না। একটি দুপুরবেলার কথা আমি ভুলবো না কোনোদিনও। সেদিন আমার খুব জ্বর ছিল। তুমি পাশে বসে পাখার হাওয়া করছো আমাকে, আমি জ্বরে আচ্ছন্ন হয়ে আছি। তুমি হঠাৎ বললে, এতদিন আমার জীবনে নারী বলে যেন কিছুই ছিল না। নারী বলে যে কিছু আছে তা তো এতদিন বুঝতেই পারিনি। সে একরকম মন্দ ছিল না। নতুন বৌঠান, যেই তুমি এলে আমার জীবনে, তোমার ভেতর দিয়েই যেন নারীকে চিনলুম। তোমার কথা শুনে আমার চোখে জল চলে এলো ঠাকুরপো। আমি গরিব ঘরের মেয়ে, খুব যে আদর যত্নের মধ্যে বড় হয়েছি তা তো নয়। ভালোবাসার জন্য বড্ড তেষ্টা ছিল মনের মধ্যে। বিয়ের পরে তোমাদের বাড়ির বউ হয়ে এসে একমাত্র তোমার কাছে জীবনে প্রথম আদর যত্ন ভালোবাসা পেয়েছিলাম। তোমাকে তাই প্রথম থেকেই আমি কাছে টেনে নিয়েছিলাম। তার মধ্যে কোনো মিথ্যা ছিল না। তোমার কথার উত্তরে সেদিন বলেছিলাম, আমার ভেতর দিয়ে তুমি যে নারীকে চিনতে পেরেছ, সে নারী তো কেবল আমি। আমাকে জানলে মেয়েজাতটাকেই জানা হয়ে গেল, এমন ঠুনকো কথা তোমাকে মানায় না ঠাকুরপো। তাছাড়া আমি অতি সাধারণ এক গৃহবধূ। তার মধ্যে নারী জাতির কতটুকুই বা প্রকাশ পেতে পারে বলো? তুমি উত্তরে বলেছিলে, নতুন বৌঠান, তুমি জানো মাকে আমি বেশি পাইনি। তোমার মতো আমার ছোটবেলাটাও কেটেছে আদর যত্নের অভাবে। মায়ের ঝুঁক ছিল জ্যোতি দাদা আর বড়দাদার উপরে। আমি ছিলুম তার কালো ছেলে। মা যেদিন আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন, তুমি এলে।
আমার জীবনের সবটুকু জুড়ে। তোমার কথা শুনে আমি বলেছিলাম ঠাকুরপো, তোমাকে আমি আঁকড়ে ধরতে চেয়েছিলাম সব দিক থেকে। তুমি যাকে বলছো নাগপাশের বন্ধন, ধীরে ধীরে আমার শরীর মন তোমার ডাকে সাড়া দিত। কিন্তু তা বলে তুমি যদি বলো আমার ভিতরে তুমি জানতে পেরেছ সমগ্র নারী জাতিকে, সেই ভার আমি বহন করতে পারবো না ঠাকুরপো। আমি অতি সাধারণ মেয়ে। তুমি বললে নতুন বৌঠান, তুমি আমার জীবনে আসার আগে আমি বুঝিনি মেয়েরা কত ভালোবাসা, কত আদর ঢেলে দিতে পারে একটা পুরুষের জীবনে। আমি এবারের কালো ছেলে, সেই কালো ছেলেকে তুমি এমন ভালোবাসলে কি করে? এই কথা শুনে আমি তোমার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে আমার বুকের মধ্যখানটিতে রেখে দিলাম অনেকক্ষণ। মনে হলো সেখানকার জ্বালা একটু কমছে। 1878 থেকে 1880 এই 2 বছরে আমি একটি কথা ক্রমে বুঝতে পেরেছিলাম, তোমাকে না পেলে আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। এই 2 বছর তুমি ছিলে বিলেতে, আর আমি ছিলাম দিন রাত তোমার বিরহে। যত দিন গিয়েছে তত বেশি কষ্ট পেয়েছি। এত কষ্ট হয়তো পেতাম না যদি আমার একটি সন্তান থাকতো। তাকে অবলম্বন করে না হয় বাকি জীবনটুকু কাটিয়ে দিতাম। ঠাকুরপো, সন্তান না হওয়ার সব দায়িত্বই, সব অক্ষমতাই আমার উপর বর্তালো। কোনো ডাক্তারি পরীক্ষা হয়নি, অথচ আমাকেই বহন করতে হলো বন্ধ্যাত্বের বদনাম। তোমাকে সব কথা বলতে পারবো না, কিন্তু এই বদনাম সহ্য করার নিঃসঙ্গ অপমান থেকে কেউ আমাকে বাঁচালেন না। তোমার নতুন দাদাও নন। আমার যে সন্তান হলো না, তার জন্য জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নির্মম পরিবেশে আমি দায়ী রয়ে গেলাম চিরটা কাল। ঠাকুরপো, তুমি যখন বিলেতে, তখন কিছুদিনের জন্য আমার কোল জুড়ে বুক জুড়ে পেলাম তোমার নদেবী স্বর্ণকুমারী দেবীর ছোট্ট মেয়ে উর্মিলাকে। সে সারা দিন থাকতো আমারই কাছে, যেন আমি তার মা। আমি তাকে খাওয়াতাম, পড়াতাম, শোয়াতাম, খেলতাম তার সাথে। আমি তার মামি। মা হয়ে উঠলাম না। মাতৃত্বের সেই স্বাদ যা ক্ষণিকের জন্য এসেছিল আমার জীবনে, তা কোনোদিনও আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। সেটা ছিল 1879-এর 31শে ডিসেম্বর, আমার জীবনের এক ভয়ঙ্কর দিন। তোমার চিঠি এসেছিল বিকেলের ডাকে। এই তো সেই চিঠি, একেবারে আমার চোখের সামনে। নতুন বৌঠান, এ দেশে যে মেয়েরা সুন্দরী, তারা জানে তারা সুন্দরী। বিলেতে আত্মসৌন্দর্য অনভিজ্ঞা যুবতী দেখবারই জো নেই। এখানে সৌন্দর্যের পূজা হয়। আমাদের দেশের পুরুষ এইভাবে নারীর তনুশ্রীর প্রকাশ্য পূজা করতে হাজার কুণ্ঠায় ভোগেন। তাই আমাদের দেশের সুন্দরীরা বিশ্বাস করতে শেখেননি তারা সুন্দরী। তাদের শারীরিক আবেদনে অনেকটাই তাই মাঠে মারা যায়। বিলেতে ঠিক এর উল্টো। এখানে রূপ কোনো মতে গুপ্ত থাকতে পারে না, রূপাভিমান সুপ্ত থাকতে পারে না। চারিদিক থেকে প্রশংসার কোলাহল তাকে জাগিয়ে তোলে। রূপের আলো দেখবা মাত্র ভক্তদের পতঙ্গ হৃদয় চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে তাকে ঘিরে ফেলে, ও রূপসী যেদিকে যান সেই ফড়িংয়ের দল তার চতুর্দিকে লাফিয়ে চলতে থাকে। বলরুম নৃত্যে সুন্দরী রমণীর দাম অত্যন্ত চড়া। নাচে সেই রমণীর সান্নিধ্য সুখ পাওয়ার জন্যে দরখাস্তের স্রোত বইতে থাকে।
তার হস্তচ্যুত রুমাল কুড়িয়ে দেওয়ার জন্যে পুরুষের শত শত মুগ্ধ হাত প্রস্তুত, তার তিলমাত্র কাজ করে দেওয়ার জন্যে শত পুরুষ কায়মনোবাক্যে দিবারাত্রি নিযুক্ত। নতুন বৌঠান, এই তো গেল রূপসীদের চড়া দামের কথা। এবার আমার মতো রূপবান তরুণদের প্রসঙ্গে আসা যাক। বলরুম নৃত্যে তোমার এই ব্যয়টিরও যথোচিত আদর আছি। আমি এখানকার কিছু কিছু ড্রয়িং রুমের ডার্লিং হয়ে উঠেছি। এই কথা বললে খুব একটা মিথ্যে বলা হবে না। তবে এ কথা বলছি না যুবতীরা ইতিমধ্যেই আমাকে তাদের আদর দিয়ে দিয়ে অনর্থ করে তুলেছি। যদিও অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনা যে একেবারে নেই এমন কথাও বলতে পারছি না।